এইবারের উত্তরপ্রদেশ সিরিজের আগের পর্বগুলিতে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম বেনারসের বিভিন্ন দর্শনীয় স্থান এবং অযোধ্যার বেশ কিছু ঘোরার জায়গা। আর তার সাথে আগের পর্বে দেখিয়েছিলাম লখনৌ সিটির বেশ কিছু বিখ্যাত নবাবী খাবার। আজকে এই অন্তিম পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব আমার নবাবের শহর লখনৌ দেখা বেশ কিছু দর্শনীয় স্থান এবং আরও কিছু পপুলার দোকানের খাওয়া। তো দেরি না করে চলুন তাড়াতাড়ি শুরু করি এই লখনৌ সিরিজের অন্তিম পর্ব। নমস্কার, আমি সৌমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঘুমাক্কার কাল। আজকে 8ই নভেম্বর 2025 আর আমি আজকে আছি লখনৌতে। তো আজকে আমি ফার্স্টেই যেখানে চলে এসেছি সেটা খুব ফেমাস শর্মাজি কি চায়। তো সেখানে এসে আমি একটা বান মাস্কা নিয়েছি 30 টাকা, একটা সিঙ্গারা নিয়েছি, মানে সমোসা নিয়েছি। এখানকার সমোসাগুলো গোল গোল আমি দেখাচ্ছি, 20 টাকা। আর চা হচ্ছে 20 টাকা করে। কালকে টুন্ডে কাবাবে খেয়েছিলাম, আমার অতটা ভালো লাগেনি, খুব একটা আহামরি কিছু লাগেনি। গ্লটি কাবাবটা আমার মানে একটু কাঁচা কাঁচাই লেগেছে। তো যাই হোক, এখানে দেখি কেমন। এই শর্মাজি কি চায় খুব ফেমাস। এই যে এটা বান মাস্কা, এটা হচ্ছে সমোসা, এটা হচ্ছে চা। তো এটা হচ্ছে শর্মাজি কি চায়। এটা ওল্ড এলডি অফিস লালবাগে পড়ে। তো এখানে বিকেল বেলাটায় পুরো ভিড় হয়েছে, বিকেলের দিকটা কিন্তু এখানে প্রচুর ভিড় হয়ে যায়। আর আমি খেলাম পপুলার জায়গার জিনিস বোধহয় এরকম সুন্দর হওয়াই উচিত। বান মাস্কাটা তো অসাধারণ, চোখ বুঝে বলতে পারি। সামোসা এখানে গোল গোল দেখালাম, দারুণ খেতে। আর চাটা অসাধারণ করেছিল। সত্যি এখানে আসলে আমি এটা রিকমেন্ড করবো যে আপনারা শর্মাজি কি চায় এসে একবার এইগুলো ট্রাই করুন। এছাড়াও অনেক জিনিস আছে, বাট এই দিয়ে ট্রাই করুন। আর কালকে যেটা বলছিলাম টুন্ডে কাবাবে আমার সত্যি বলতে গেলোটি কাবাব অত ভালো লাগেনি, মনে হয়েছে জিনিসগুলো একটু কাঁচা কাঁচা ছিল ভেতরে। তো সেই ক্ষেত্র থেকে আমি টুন্ডে কাবাব রিকমেন্ড করবো না। আপনারা চাইলে খেতেই পারেন। হ্যাঁ, বিরিয়ানিটা ঠিকঠাক ছিল টুন্ডে কাবাবের, বাট কাবাব, বটি কাবাব বা গিলটি কাবাব আমার সত্যি বলতে আমার মুখে লাগেনি। এক একজনের মুখের টেস্ট এক এক রকম, তো আমার সেইভাবে ভালো লাগেনি। আর এখানে কিন্তু শর্মাজি কি চায় আপনারা পারলে অতি অবশ্যই আসবেন। তো এখন আমি চলে এসেছি আমাদের ফার্স্ট দেখার জায়গা সাদাত আলী খান টমে। তো আমরা এখন এখানে ঢুকবো। এখানে কোনো টিকিট বা এন্ট্রি ফিজ নেই, আমরা ভেতরে ঢুকছি, আপনাদেরও দেখাচ্ছি। লখনৌয়ের এই সাদাত আলী খানের সমাধিকে মকবরা ই সাদাত আলী খান বা সাদাত আলী খানের মকবরাও বলা হয়। এই সাদাত আলী খান ছিলেন অযোধ্যার পঞ্চম নবাব, যিনি ছিলেন পারস্য বংশোদ্ভূত। আর এই স্থাপত্য নির্মাণ করেন তার পুত্র ও উত্তরাধিকারী গাজীউদ্দিন হায়দার। লখনৌ বলতেই আমাদের মাথায় আসে নবাবী ইতিহাসের এক সুন্দর স্মৃতি, তাই না? ইতিহাসের পাতায় পড়ে ওঠা কত অজানা কাহিনী যেন এই লখনৌ শহরের প্রত্যেকটা ইট পাথরের দেওয়ালে খোদাই করা। তাহলে চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে আরেকটু এক্সপ্লোর করি এই ইতিহাসকে। এই স্থানে কিন্তু সাদাত আলী খানের স্ত্রী মুর্শিদাদির সমাধিটিও আছে। এই সমাধিটি ইন্দো ইসলামিক এমন এক স্মৃতি বা এমন এক ইতিহাস বহন করে, যাকে দেখলে আমাদের ইতিহাসে পড়া অনেক অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। এবং এটি অযোধ্যার নবাবদের স্থাপত্য ঐতিহ্য ও শিল্পকলার এক সত্যিই গুরুত্বপূর্ণ নিদর্শন। দাঁড়িয়ে আছি লখনৌ রেসিডেন্সি একদম বাইরে, যেটাকে ব্রিটিশ রেসিডেন্সিও বলা হয়। তো এখানে আমি টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। এখানে অ্যাডাল্ট ইন্ডিয়ানদের জন্য 25 টাকা করে আর ফরেনারদের জন্য 300 করে। আর প্রত্যেক শুক্রবার এই লখনৌ রেসিডেন্সি কিন্তু বন্ধ থাকে। আর সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি লখনৌ রেসিডেন্সি খোলা। চলুন ভেতরে যাই। আমরা টিকিট কেটে নিয়ে এখন লখনৌ রেসিডেন্সির ভেতরে ঢুকছি। এটি হচ্ছে গেট লখনৌ রেসিডেন্সির। তো এখন আমরা ভেতরে যাব। অনেক বড় এরিয়া জুড়ে এই লখনৌ রেসিডেন্সি বা ব্রিটিশ রেসিডেন্সি যেটা বললাম।
এই লখনৌ রেসিডেন্সি হলো 1957 সালে যে সিপাহী বিদ্রোহের এক ঐতিহাসিক সাক্ষী। এখানে ব্রিটিশ রেসিডেন্টের বাসস্থান ও তার পরিবারের সদস্যরা বিদ্রোহের সময় আশ্রয় নিয়েছিলেন এবং এখানে অবরুদ্ধ ছিলেন, যা ব্রিটিশ সাম্রাজ্যের পতন ও ভারতীয় স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে ধ্বংসপ্রাপ্ত এই সত্যটি আজও সেই ভয়াবহ যুদ্ধের স্মৃতি বহন করে চলেছে, যা এখন লখনৌ কিংবা লখনৌর বাইরে থাকা বিভিন্ন দেশি বিদেশি পর্যটকদের কাছে এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এটির মূল উদ্দেশ্য ছিল আওয়াধের নবাবের কাছ থেকে ব্রিটিশ রেসিডেন্টের জন্য অধিগ্রহণ করা একটি স্থাপত্য, একটি বিশাল কমপ্লেক্স যা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ও প্রতিপত্তির কেন্দ্রবিন্দু ছিল সেই সময়। 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল, মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, রেসিডেন্ট স্যার হেনরি লরেন্স ও তার অধীনস্থ বিভিন্ন ব্রিটিশ সৈন্য এবং বেসামরিক লোকজন এই রেসিডেন্সির ভেতরে আশ্রয় নিয়েছিল। এটি প্রায় 147 দিন ধরে চলেছিল, যা ছিল বিদ্রোহের সবচেয়ে দীর্ঘ সময়কাল, যেখানে যেই সময় তারা অবরুদ্ধ ছিলেন এই রেসিডেন্সিতে। বর্তমানে এই স্মৃতিসৌধটি একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং জাদুঘর হিসেবে সংরক্ষিত। এই রেসিডেন্সির ভগ্নপ্রায় ইমারতগুলি হলো যেমন বলরুম, সেপ্টেজেট এবং অন্যান্য বাড়িগুলো, যেখানে কিচেন থেকে শুরু করে সমস্ত কিছুই বর্তমান, যা আজকে সেই সময়কার ভগ্ন স্মৃতিকে দর্শায়। আর এই চারপাশের বিশাল বাগান এবং শান্ত যেই পরিবেশ একে আরও মনোরম করে তোলে। তাই লখনৌ আসলে অতি অবশ্যই এই ঐতিহাসিক ইমারতটিকে মিস করবেন না। তো আমি এখন দাঁড়িয়ে আছি লখনৌ রেসিডেন্সির ভেতরে, লখনৌ রেসিডেন্সির যে মিউজিয়ামটি আছে ভেতরে সেখানে। এটি হচ্ছে লখনৌ রেসিডেন্সির ভেতরে থাকা মিউজিয়াম। ভেতরে তো ছবি তুলতে দেওয়া হয় না, তো দেখা যাক ভেতরে ঢুকে আমরা কি দেখতে পাই। ফিরে এসে আপনাদের নিশ্চয়ই জানাবো ভেতরে কি আছে। ঢুকতে হলে সামনে ক্লক রুম আছে, ওখানে যদি আপনাদের ব্যাগ থাকে ব্যাগটা রেখে ঢুকতে হবে। আর ভেতরে সেলফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, আপনি অবজেক্টস এর ফটো তুলতে চাইলে তুলতে পারেন। ভীষণই ছোট মিউজিয়ামটা, ওখানে বিভিন্ন রকম স্ট্যাম্প, তারপরে রুমি দরওয়াজা যে পিকচার্স এগুলো আছে আর কি। আমি এখন দাঁড়িয়ে আছি রুমি দরওয়াজার সামনে, আর রুমি দরওয়াজার এই দিকটায় হচ্ছে বড়া ইমামবাড়া, ও দিকটায় হচ্ছে ছোট ইমামবাড়া। এটা হচ্ছে বড়া ইমামবাড়া। ছোটা ইমামবাড়ার দিকে যেই রুমি দরওয়াজার যে দিকটা ফেস করে আছে, সেই দিকে দরজাটার ডিজাইন আবার এরকম। এখন গোল দরওয়াজা চকের সামনে এসেছি, এখানে খুব ফেমাস হচ্ছে মাখন মালাই লখনৌ। তো আমি এখানে এসে 80 রুপিস নিল, এইটা হচ্ছে মাখন মালাই। তো খেয়ে দেখবো কেমন। এই যে এখানে এরকম পর পর দোকান আছে মাখন মালাইয়ের। তো মাখন মালাইটা খেলাম, অসাধারণ টেস্ট, মুখে দিচ্ছি পুরো গায়েব হয়ে যাচ্ছে। তো এই গোল দরওয়াজা চকে এসে, মানে এই বড়া ইমামবাড়া ছোটা ইমামবাড়ার কাছেই এটা পড়বে, এখানে এসে অতি অবশ্যই ট্রাই করবেন। 80 টাকা নিল, মুখের মধ্যে জাস্ট গায়েব হয়ে যাচ্ছে, এত সুন্দর খেতে। টেস্টটা অনেকটা মালাইয়ের মতন বানারসে, বাট এইটা আরো বেশি অন্য রকমের খেতে, দুটো তুলনা করবো না, এটা দারুণ খেতে। এখানে এসে অবশ্যই ট্রাই করবে। আমি এখন দাঁড়িয়ে আছি পিকচার গ্যালারির সামনে, এবারে আমরা ঢুকবো। এখানে কত টাকা টিকিট কি আপনাদের বলছি। তো আমরা এখন পিকচার আর্ট গ্যালারিতে ঢুকছি, এখানে 50 টাকা করে পার পার্সন টিকিট। তো পিকচার আর্ট গ্যালারির ভেতরে, মানে যেখানে গ্যালারিটা আছে সেই ভেতরে ছবি তুলতে দেওয়া হয় না। গাইড 50 টাকা 100 টাকা আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন, তবে নিলে আপনাকে ব্যাপারগুলো বুঝিয়ে দেবে। অদ্ভুত অদ্ভুত ছবি আছে,
যেই ছবিগুলোয় একটা চোখ ঘুরছে হয়তো বা একটা পা ঘুরছে হয়তো, ভীষণ মজার। এখানে অবশ্যই আসবেন। আর বাইরেটায় ছবি তোলা যায়, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। তো এখানেই কিন্তু অবস্থিত হচ্ছে ছোটা ইমামবাড়া। ভেতরে ছোটা ইমামবাড়ার কোনো ছবি তুলতে দেওয়া হয় না। ছোটা ইমামবাড়া, যা হুসেনাবাদ মুবারক নামেও পরিচিত, নবাবী আমলের এক অসাধারণ স্থাপত্য কীর্তি ও সাংস্কৃতিক কেন্দ্র, যা সম্ভবত 1838 সালে নবাব মোহাম্মদ আলী শাহ কর্তৃক নির্মিত হয়েছিল। এই মোহাম্মদ আলী শাহের সমাধি এবং তার পরিবারের সমাধিস্থল হিসেবে কিন্তু এই ছোটা ইমামবাড়া পরিচিত। আর এর ঠিক পাশেই লখনৌয়ের হুসেনাবাদ ক্লক টাওয়ার বা ঘণ্টা ঘর অবস্থিত, যেটি ভারতের সবচেয়ে উঁচু ঘড়ি মিনার নামে পরিচিত আমাদের সবার কাছে। পিকচার গ্যালারি দেখে আমরা ওখানে যে বললাম ঘন্টাঘর, ছোট ইমামবাড়া দেখে এখন আমরা বড় ইমামবাড়ার সামনে এসেছি। আর পিকচার গ্যালারি 50 টাকা দিয়ে যে টিকিটটা করলাম, ওই টিকিটটাই কিন্তু অল ওভার ঘোরার জন্য, মানে এই বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া সবকিছু ওইটার মধ্যেই ইনক্লুডেড। তো বড় ইমামবাড়া বা ছোট ইমামবাড়ার ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই জন্য আমি ছোট ইমামবাড়ার ভেতরটাও দেখাতে পারলাম না। আর বড় ইমামবাড়ার ভেতরেও কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, এমনি ফোনে স্টিল ফটো তুলতে পারবে। 1784 সালে নবাব আসাদউদ্দৌলা দুর্ভিক্ষপীড়িত জনগণের কর্মসংস্থানের জন্য এই স্থাপত্যটি নির্মাণ করা। এর স্থাপত্য শৈলী মুঘল ধাঁচের। মুঘল স্থাপত্যের একটি উদাহরণ এবং বাদশাহী মসজিদের এক প্রতিফলন দেখা যায় এই স্থাপত্য রীতির মধ্যে। এই বাড়া ইমামবাড়ার সবথেকে আকর্ষণীয় জায়গা বা মিস্ট্রি অফ দ্য প্লেস বলা চলে ভুলভুলাইয়াকে। এই বাড়া ইমামবাড়ার উপরের তলায় অবস্থিত একটি জটিল গোলকধাঁধা, যেটি অসংখ্য পথ ও করিডোর নিয়ে গঠিত এবং যেটি খুব বিখ্যাত এই বাড়া ইমামবাড়া। ভুলভুলাইয়া নামের অর্থ হলো বিভ্রান্তি বা ভুল করার স্থান। এই পথটিকে এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে সহজে শত্রু এসে এই স্থাপত্য আক্রমণ করতে না পারে। শত্রু এসেই যাতে আক্রমণ করার বদলে অনায়াসেই পথ হারিয়ে ফেলে সেখানেই অনাহারে মারা যেতে পারে, সেই কারণেই কিন্তু এই ভুলভুলাইয়া তৈরি হয়েছিল। তো ছোট করে বলতে গেলে বা সংক্ষেপে বলতে গেলে এই বাড়া ইমামবাড়া এবং ভুলভুলাইয়া লখনৌর ইতিহাসে স্থাপত্য ও প্রকৌশলের এক জীবন্ত সাক্ষী, যা আজও পর্যটকদের আকর্ষণ করে চলেছে। তাই এখানে এলে অতি অবশ্যই এটা মিস করবেন না। তো বাড়া ইমামবাড়ার দেখলাম, ভেতরে ভুলভুলাইয়া দেখলাম, তারপর হচ্ছে কুয়ো দেখলাম। তো দেখে এই তিনটে নিয়ে আমাদের গ্রুপে ছিল, তো আমরা দুজন ছিলাম, আমাদের 150 টাকা করে নিয়েছে গাইড। ভীষণ মজা করেছি, ভীষণ মজা করে দেখেছি। আপনারা আসলে অতি অবশ্যই ভুলভুলাইয়া, কুয়া এগুলো দেখবেন। গাইড নিয়ে দেখার সাজেশন দিলাম, নইলে অসুবিধা হবে। এখন আমি চলে এসেছি লখনৌর সব থেকে ফেমাস সুইট শপ রাম আশ্রেতে। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়, বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায়। আর এখানে সব থেকে যেটা ফেমাস সেটা হচ্ছে মালাই গিলহরি। বিভিন্ন রকমের মিষ্টি আছে এখানে, রসমালাই থেকে শুরু করে সব কিছু, বিভিন্ন ড্রাই ফ্রুটস মিষ্টি, বিভিন্ন ধরনের মিষ্টি। আর এটা খুব ফেমাস অ্যান্ড পপুলার। তো এখন আমি আরেকটা খুব ফেমাস খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, লখনৌর বাজপেয়ী কচুরি ভান্ডার। কচুরির দোকানের সামনে মানে বিকেল 3টের সময় এইরকম ভিড়, সকাল বিকেল সারাদিন এরকম ভিড় থাকে। বাট খুব ফার্স্ট সার্ভিস, মানে 5 মিনিটও দাঁড়াতে হলো না, এত ভিড়ে। এখানকার বিখ্যাত হচ্ছে এই বাজপাই কচুরি সেন্টার। তো আমি এখান থেকে প্যাক করিয়ে নিলাম 2 পিস। পুরি সবজি হচ্ছে 40 টাকা, আর 2 পিস ছোলা বাটুরা হচ্ছে 45 টাকা, মোট 85 টাকা। খেয়ে তো দেখবোই কেমন, আর বলবো আপনাদের। আর এর ঠিক অপোজিটেই আছে, আমি দেখালাম রাম আসছে মিষ্টির দোকান। তো আপনারা এখানে এসে অতি অবশ্যই মালাই গিলহরিটা ট্রাই করবেন। ওটা 24 ঘন্টা থাকে,
যদি 24 ঘন্টার মধ্যে বাড়ি দেন, বাড়ির জন্য অফকোর্স নিয়ে যেতে পারেন, আমি অন্যান্য মিষ্টি নিলাম। তো এই দুটো জায়গা একদম এসে ট্রাই করুন। এটা হচ্ছে রাম আশ্রয়, এই এটাও হজরতগঞ্জে, আর এই রাম আশ্রয়ের ঠিক অপোজিটেই এই বাজপাই কচুরি সেন্টার ভান্ডার আর কি। আমি এখন গুড বেকারিতে দাঁড়িয়ে আছি, এখানে বেকারি খুব ফেমাস, মানে এই বেকারিটা। তো আমি দেখাচ্ছি, এখান থেকে আপনারা আসলে কুকিজ বা পেস্ট্রিজ এগুলো ট্রাই করতে পারেন, খুব ভালো, ভীষণ ভালো। এখানকার বাটার কুকিজটা ভীষণ ফেমাস। আমি বাটার কুকিজ নিলাম, 450 টাকা পার কেজি, খুব ভালো খেতে। এদের অনেকগুলোই আউটলেট আছে, তার মধ্যে আমি এসছি আমিনাবাদ আউটলেটে। পার্সোনালি বেকারির জিনিস আমার মারাত্মক পছন্দের, বিশেষ করে পেস্ট্রি কুকিজ ভীষণই পছন্দের। তাই জন্য আমি সমস্ত জায়গায় গিয়ে বেকারির দোকান আগে খুঁজি, এটা আমার স্বভাব। তো সেখানে এই গুড বেকারির প্রোডাক্টগুলো কিন্তু ভীষণ ভালো, এসে আপনারা ট্রাই করতেই পারেন। তো আমি বলেছিলাম বাজপাই কচুরির দেখাবো। আমি দুটো ছোলা বাটুরা নিয়েছি 2 পিস। সেটা নিয়েছিল হচ্ছে 45 টাকা, আর দুটো পুরি নিয়েছিলাম, সেটা হচ্ছে 40 টাকা। তো আমি দেখাচ্ছি, কি সুন্দরভাবে প্যাক করে দিয়েছে, এত সুন্দর প্যাকিং করেছিল। এই যে এত সুন্দরভাবে প্যাক করে দিয়েছে, খেয়ে দেখি কেমন। বিশ্বাস করুন, অসাধারণ খেতে, জাস্ট অসাধারণ, মাস্ট ট্রাই। বেশিক্ষণ টাইম লাগবে না লখনৌতে এসে বাজপাই কচুরি ভান্ডারে গেলে মনে হবে অনেক লাইন, প্রচুর লাইন, কিন্তু অসাধারণ। আমি বেনারসের রাম ভান্ডারের কচুরির অনেক নাম শুনেছিলাম, আমি কোনোদিনই খাইনি। আমি প্রত্যেকবার গিয়ে চাচি কি কচুরি থেকে কচুরি খেয়েছি। আর আগে এইবারে দেখালাম তিওয়ারি, দারুণ করেছিল। এইটা না আলাদা ধরনেরই একটা টেস্ট, মানে দারুণ সুন্দর, দারুণ খেতে, মাস্ট ট্রাই। পুরি সবজিটা তো ট্রাই করবেন, পুরি ছোলা আর কি মেনলি বাজপাই কচুরি ভান্ডারে। ছোলা বাটুরাটা মাস্ট ট্রাই, মুখে দিলে না গলে যাচ্ছে। আর ছোলা বাটুরাটা কি বলবো, অনেকটা আমাদের যে নান পুরি হয়, নান পুরির মতন, মানে মুখে দিচ্ছি আর গলে যাচ্ছে। উপর দিয়ে একটা আচার ছড়িয়ে দিয়েছে ওই ছোলার উপরে, এত সুন্দর খেতে, দারুণ দারুণ। আমরা খেলাম, এবারে আমরা একটু হোটেলে এসছি একটু রেস্ট নিয়ে, আবার বিকেলে আমাদের পার্ক ঘুরতে যাব। তখন আপনাদের পার্কটা দেখাবো, জনেশ্বর মিশ্রা পার্ক, গোমতি পার্ক, এখানে অনেকগুলো পার্ক খুব ফেমাস। আমরা আজকে সকালে ওল্ড লখনৌ সিটিটা ঘুরলাম, এবারে রাত্রিরে ঘুরবো হচ্ছে নিউ লখনৌ সিটিটা। আমি এখন চলে এসেছি বড়া শর্মাজি কি যে চায় কি দোকান আছে সেখানে। সকালবেলায় ছোটটা দেখিয়েছিলাম, এখন আপনাদের দেখাবো বড়া শর্মাজি কি চায় কা দোকান। এই শর্মাজি কি চায় কি দোকানের পাশে অলরেডি একটা পার্ক করা আছে, যেখানে বসে শুধু চা খাওয়া হয়, এবং এটা এনাদেরই প্রপার্টি। মানে বুঝতে পারছেন কি ডিমান্ড, একই দাম বানমাস্কা আর চায়ের। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। আর এখানকার সিঙ্গারা তো দেখালাম কিরকম অদ্ভুত গোল মতন। আমি আর এখন সিঙ্গারা নিচ্ছি না, বানমাস্কা আর চায়েরই অর্ডার দিয়েছি। সকালে যেই দাম ছিল সেই দামেরই জিনিস। ওটা ওনার ভাইয়ের দোকান, আর এইটা হচ্ছে সবথেকে বড় দোকানটা, মানে সবথেকে বড় আউটলেটটা। তো এখানে এসে এটা মাস্ট ট্রাই। আমি এখন চলেছি নিউ লখনৌ সিটির মধ্যে দিয়ে জনেশ্বর মিষ্টা পার্কে। আর এই সন্ধেবেলায় কি সুন্দর দেখুন, নিউ লখনৌ সিটি নিজের গায়ে আলোর চাদর মুড়িয়ে মেতে উঠেছে এক অনন্য আনন্দে, আর সাথে মাতিয়ে রাখছে আমাদেরও। তো চলুন এবারে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলি। এখন দাঁড়িয়ে আছি জনেশ্বর মিশ্রা পার্কে। এটা এশিয়ার সব থেকে বড় পার্ক, প্রায় 386 একর জুড়ে। তো এখানে আরেকটা পার্ক আছে আম্বেদকর পার্ক, আমি দুটো পার্কই দেখাবো। এই দুটো পার্কে বিকেলে আসার চেষ্টা করবেন। আর এখানে 15 টাকা পার পার্সন টিকিট, আর এখানে অনলাইনও টিকিট কাটা যায়, অফলাইনও টিকিট কাটা যায়। তা আমি অনলাইনে আমার সুবিধার্থে কেটেছি, আপনারা অফলাইনেও কাটতে পারেন। এটা জনেশ্বর মিশ্রা পার্কের গেট, এখানেই সমস্ত পার্কিং হয়, আর এখান থেকেই ঢুকতে হয়। আমরা অলরেডি জনেশ্বর মিশ্রা পার্কে ঢুকেছি। সামনেই একটা সুন্দর ফাউন্টেন আছে। বিকেলে আসলে কিন্তু এই জায়গার মাহাত্ম্য একটা আলাদাই, তাই চেষ্টা করবেন সারাদিন সব জায়গায় ঘুরে ফিরে আসার পরে এই পার্কে বিকেলের দিকটায় আসার।
এই জনেশ্বর মিশ্রা পার্কটি প্রয়াত সমাজবাদী নেতা লখনৌর জনেশ্বর মিশ্রের স্মরণে 2014 সালে উদ্বোধন করা হয়েছিল। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম একটি পার্ক, যার আয়তন 376 একর প্রায় বা 1.52 বর্গ কিলোমিটার। এটি এতটা বড় যার জন্য এটি এশিয়ার অন্যতম বৃহত্তম পার্কে পরিণত হয়েছে। পার্কটিকে আমি দেখাচ্ছি, কি সুন্দর, চারিদিকে লন, সুন্দর ফুল গাছপালা দিয়ে সাজানো এক শান্ত মনোরম পরিবেশ, যেখানে আপনি চাইলে হাঁটাহাঁটি করতে পারেন, সাইক্লিংয়ের ব্যবস্থা আছে এবং বাচ্চাদের খেলার সুযোগ সুবিধাও এখানে আছে, যেখানে বাস্কেটবল কোর্ট, ভলিবল কোর্ট এবং একটি আলাদা করে প্লেগ্রাউন্ডও আছে। এখানে কিন্তু প্রত্যেক দিন বিকেল 7টা থেকে 7:30টায় একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এই যেটা আমি দেখতে পেলাম। ফরচুনেটলি আমরা ওই সময়তেই ওই পার্কে গেছিলাম, আর আমরা জানতামও না। তো হঠাৎ করে দেখলাম এবং জিজ্ঞেস করলাম, এটি 7টা থেকে 7:30টার মধ্যে হয়। আপনারা চাইলে এই টাইমটায় আসবেন, তাহলে আপনারাও এই শোটা দেখতে পাবেন। খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে, বসে দেখার জায়গা আছে। আলাদা করে কিন্তু এটার জন্য কোনো টিকিট কাটতে হয় না। এই 15 টাকা দিয়ে যে আপনি টিকিট কাটলেন, সেটার মধ্যেই এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা ইনক্লুডেড। আপনি যদি 7টা থেকে 7:30টার মধ্যে আসেন, তাহলে অবশ্যই এই শোটি আপনারা দেখতে পাবেন। আমি এখন এসেছি আম্বেদকর পার্কে। তো আমরা এখন ভেতরে ঢুকবো। পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 25 টাকা পার পার্সন। চলুন এবারে ভেতরে ঢোকা যাক। এই পার্কটি তৈরি করা হয়েছিল মূলত ডক্টর বি.আর. আম্বেদকর, জ্যোতিরাও ফুলে, নারায়ণ গুরু এবং অন্যান্য যে দলিত নেতা ও সামাজিক সংস্কারদের সম্মান জানাতে। আর এই যে পার্কটি, সেটার নির্মাতা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। 2000 সালে এই পার্কটি খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। এই পার্কটির ভেতরটা ভীষণই সুন্দর, মানে প্রচণ্ড ঝাঁ-চকচকে। আমরা যখনই বিকেলে দিকে আসছি, হঠাৎ করে যখন পার্কটার ভেতরে ঢুকেছি, পাথরের উপর যে আলো পড়েছিল, সেটা দেখে আমরা ফার্স্টে জল ভেবেছিলাম। তারপরে দেখলাম যে না, জল পড়ে নেই, জাস্ট পাথরের উপরে আলোটা রিফ্লেক্ট করে ওইরকম লাগছে জলের মতো। তো ভীষণই সুন্দর। মেনলি পার্কটি 1995 সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল, কিন্তু 2000 সাল থেকে এটি খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। এই পার্কটি সম্পূর্ণ লাল বেলে পাথর এবং মার্বেল পাথর দিয়ে তৈরি। এই পার্কের ভেতরে একটি মিউজিয়াম মতন, এই যে সেই মিউজিয়াম মতন করা আছে, যেখানে আমরা ঢুকছি। এইখানে ডক্টর বি.আর. আম্বেদকর, জ্যোতিরাও ফুলে এবং বিভিন্ন যে দলিত নেতা ছিল, তাদের বিভিন্ন মূর্তি এখানে আছে এবং তার সাথেও প্রচুর হাতির মূর্তি এখানে আপনারা ভেতরে দেখতে পাবেন। এই পার্কটাকে দেখে আমার পার্ক কম প্যালেস বেশি মনে হয়েছে। মানে ভেতরটা এত সুন্দরভাবে ডেকোরেট করা, আর বললাম যে পুরোটাই মার্বেল পাথর আর বেলে পাথর দিয়ে তৈরি। ভেতরে প্রচুর মূর্তি আছে, তো ভীষণ সুন্দর। এই পার্কটায় বিকেলে আসার চেষ্টা করবে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা বলা হয়নি, আজকে আমরা যে সারাদিন ঘুরলাম, খেলাম, বিভিন্ন দোকান এক্সপ্লোর করলাম, আমরা যার সাথে অটোতে ঘুরেছি তার নাম রাজু সিংজি। আমি ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে দেবো। আপনারা লখনৌতে এসে ওনার সাথে ঘুরতে চাইলে ঘুরতে পারেন। খুব
যত্ন সহকারে, ধৈর্য সহকারে উনি আমাদের প্রত্যেকটি লোকাল জায়গা যেখানে খাওয়ার ভীষণ বিখ্যাত, মানে কালকে থেকেই আমি ঘুরছি মেনলি। তো আজকের এই সাইট সিন গুলো করতে এমনি যে কোনো খাওয়ার দোকানে বা যা মানে উনি আমাদের প্রচুর 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 ইনফরমেশন দিয়েছে অ্যাজ আ গাইড হিসেবে, অ্যাজ আ ড্রাইভার হিসেবে খুব ভালোভাবে খুব যত্ন সহকারে ঘুরিয়েছে। আপনারা চাইলে ওনার সাথে ঘুরতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে ওনার ফোন নাম্বার দিয়ে দেবো। আর আমাদের এই আজকে সারাদিন ঘুরতে উনি 1500 টাকা নিয়েছে। 1500 টাকার মধ্যে মানে এই যে আমরা কচুরির দোকানে বা খাওয়ার দোকানে গাইড করা বা সবকিছু উনি নিজের হাতে করেছেন। তো ভীষণ ভীষণ ভালোভাবে ঘুরেছি ওনার সাথে। আর এই পার্কগুলোয় কেন বিকেলবেলাটায় আসতে বলছিলাম সেটা নিশ্চয়ই এখন এই নাজারাটা দেখে বুঝতে পারছেন। আলোতে আলোতে ভর্তি। সকালবেলায় আসলে এই আলোর মাধুর্যটা আপনারা অনুভব করতে পারবেন না। তাই চেষ্টা করবেন লখনৌতে আসলে এই দুটো পার্কে আসলে বিকেলবেলায় আসার। তো আজকের এই পর্বের এই ভিডিওটা, সারাদিন ঘোরার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে প্রত্যেকবারের মতন আমার পাশে থাকবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময় পেলেই ঘুরতে থাকবেন।